হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো আমাদের সঙ্গে আছে তানবীর মণ্ডল। তানবীর মণ্ডলের স্টোরিটা খুব ইম্পর্টেন্স তোমাদের জন্য, অনেক স্টুডেন্টকে ইন্সপায়ার করবে। তো ডব্লিউবিজি রেজাল্ট যেটা বেরিয়ে গেছে আমাদের ইনস্টিটিউট থেকে, এবছর খুব ভালো রেজাল্ট হয়েছে। তো তোমরা দেখতেই পারো অনেক স্টুডেন্টের যে মার্কসগুলো দেখতে পারবে বা র্যাঙ্ক দেখতে পারবে, এদের কিন্তু ডবল ইনক্রিমেন্ট হয়েছে, খুব ভালো প্রিপারেশন করেছিল। তো অলমোস্ট 80% স্টুডেন্ট সিলেক্ট হয়ে গেছে গভর্নমেন্ট কলেজে। তো এবার এক্স্যাক্ট কলেজ যেটা আসছে সেটাকে আমরা যদি হালকা ডিসকাস করে নিই, কারো মার্কস লাইক 2500-এর মধ্যে যদি থাকে, তার আশা করি যাদবপুর ইউনিভার্সিটির কোনো না কোনো ডিপার্টমেন্ট হয়ে যাবে। যদি মার্কস 2000, র্যাঙ্ক যদি 2500 to 5000 থাকে, তাহলে ওর ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়িতে হয়ে যাচ্ছে। 5000-এর পরে যারা আছে, আমি মোটামুটি ভালো ডিপার্টমেন্টের কথা বলছি, 9500-এর মধ্যে এই স্টুডেন্ট যারা আছে, তাদের আদার গভর্নমেন্ট কলেজগুলো হয়ে যাবে, যেগুলো বাকি যেসব গভর্নমেন্ট কলেজ আছে। তো গভর্নমেন্ট কলেজে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে গভর্নমেন্ট কলেজে পড়লে তোমাকে ওখান থেকে ডিসাইড হয়ে যাবে যে তুমি নিজে কিছু র্যাঙ্ক করেই তুমি গভর্নমেন্ট কলেজে পেয়েছো। প্রাইভেট কলেজে পড়া মানে অটোমেটিকলি একটা প্রসপেক্ট চলে আসবে, হয়তো তুমি ভালো র্যাঙ্ক করেছো বাট প্রাইভেট কলেজে পড়ছো, একটা প্রবলেম আছে যে ভাববে যে হয়তো এখানে ডোনেশন দিয়ে পড়েছে। তো গভর্নমেন্ট কলেজটা প্রেফার করো যাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খারাপ আছে, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো আছে, তারা প্রাইভেট পড়তে পারো। তো আমরা তানবীরের সঙ্গে পুরো ডিসকাশন করব। তানবীর, তোমার র্যাঙ্ক আর মার্কসটা যদি আমাদের বলো স্টুডেন্টদের। আমার এবারে ডব্লিউবিজি 2025-এ র্যাঙ্ক হয়েছে 1710। 1710, 1710। আর তোমার ওবিসি এ আছে, হ্যাঁ, ওবিসি এতে র্যাঙ্ক কত হয়েছে? 48। 48। টিএফডব্লিউ আছে 189। তো আশা করি তোমার ভালো একটা ডিপার্টমেন্ট হয়ে যাবে। তো তোমার স্টোরি আমাদের প্রথম থেকে বলো, আমার সঙ্গে পরিচয় তোমার কবে? আমি অ্যাকচুয়ালি 2024 সালে নিট অ্যাসপিরেন্ট ছিলাম, যখন রানিং ইয়ারে ছিলাম। কারণ আমার যে সারাউন্ডিং ছিল, আমার যা ফ্রেন্ডস ছিল, সবাই নিটের দিকেই সবার ঝোঁক ছিল আর কি। তো রানিং ইয়ারে আমার বাড়ি থেকে বলেছিল যে তুমি নিটের দিকে যাও, কারণ আমাদের বাড়িতে একটা মানে ডাক্তার হলে খুব ভালো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট কি। তো আমি, আমার ইন্টারেস্ট ছিল যে নিটের দিকে যাওয়াটা বেটার হবে। কিন্তু আস্তে আস্তে আমি বুঝলাম যে আমার বায়োলজি বা কেমিস্ট্রি যে নিটে যে কোশ্চেন আসে বা সেখানে যে ব্যাপারটা, আর নিটের যে আজকাল হচ্ছে যে অনেক মানে অনেকটা ড্রপ নিতে হচ্ছে, 2 বছর 3 বছর, অনেকে রানিং ইয়ারে হচ্ছে কিন্তু অনেকে অনেকটা ড্রপ নিতে হচ্ছে। তো সেসব কিছু দেখে এবং অনেক অনেক আদার্স জিনিসগুলো দেখে আমি ডিসাইড করলাম যে আমার, আর তাছাড়াও ম্যাথটা আমার খুব বেশি ইন্টারেস্ট লাগছিল। ম্যাথটা আমার খুব মানে পড়তে ইচ্ছে হয়, এমন না যে শুধু নাম্বার পাই সেরকম না, আমার নিজস্ব ইন্টারেস্টও আছে এবং আমার টেকনিক্যাল দিকেও অনেকটা ইন্টারেস্ট আছে। তো সেসব কিছু ডিসাইড করে আমি নিটের থেকে আস্তে আস্তে সরে ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে থাকি। কারণ এবং আসার পরেও দেখি যে এটাতে আমার অনেকটা বেশি ইন্টারেস্ট থাকে একটা মেডিকেল প্রফেশনের থেকেও। কিন্তু এই সব কিছুর জন্য আর কি আমি রানিং ইয়ারে নিটে তো আমার পারফরমেন্স ভালো হয়নি। তো আমাকে বাধ্য হয়ে একটা ড্রপ নিতে হয়েছিল। আমাকে অনেক প্রাইভেট কলেজ থেকে অনেকটা কলেজ ছিল যে সেখানে অ্যাডমিশন নেওয়া, কিন্তু আমি, লাস্ট ইয়ারে র্যাঙ্ক মার্কস কত ছিল? হ্যাঁ, লাস্ট ইয়ার আমি 2024 সালে যখন ডাব্লিউবিসি এক্সাম দিয়েছিলাম, তখন আমার সেটাতে র্যাঙ্ক হয়েছিল 41,000। 41,000। হ্যাঁ, এবার র্যাঙ্ক হয়েছে তোমার 1710। 41,000 থেকে 1710, মানে অলমোস্ট 20 টাইমস। হ্যাঁ, তার মানে এই বছরে তুমি ভালো লেভেলের প্রিপারেশন করেছো। হ্যাঁ, আই থিঙ্ক তুমি একবার কল করেছিলে নিট ব্যাপারটা নিয়ে, যে আমার এখানে শিফট করা উচিত হবে কিনা। হ্যাঁ, ফোনে কি আমাদের কথা হয়েছিল হ্যাঁ, এরকম? কথা হয়েছে। তো তারপরে আমি ওকে ওটাই বলেছি, কি বলেছিলাম মনে আছে তোমার? হ্যাঁ, বলেছিল যে একবার সমস্ত যে অপশনস আছে, কেরিয়ার অপশন সাবজেক্টিভ, সেগুলোকে একবার অবজার্ভ করতে, শুধুমাত্র নিট নয়, তার পাশাপাশি আরও অন্যান্য লাইনগুলোকেও একবার দেখতে চাই, সেগুলোতে আমি আরও বেটার পারফরমেন্স দিতে পারবো কিনা বা সেগুলোতে আমার ইন্টারেস্ট পাবো কিনা। তো আমি, আর তাছাড়া আমার বাড়ি থেকেও কিছুটা আমার দাদা হেল্প করেছিল। বাকিরা সবাই বলছিল ডাক্তার হতে, কিন্তু আমার দাদা বলছিল যে অন্যান্য লাইন ট্রাই করে দেখ। তো সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং লাইনটা বেশি আমাকে ভালো লাগে। এবং তবে আমি ড্রপ নিয়েছিলাম ঠিকই, বাট আমার শুরুতে আমি ফিজিক্স ওয়ালাতে অনলাইনে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানে আমার পারফরমেন্স খুব বেশি খুব ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হয়নি। আমার অ্যাভারেজ মার্কস ওই আসছিল 30 থেকে 40 এরকম। আমি জেই মেন্সও দিয়েছিলাম, কিন্তু সেখানেও আমার পারফরমেন্স খুব বেশি ভালো হয়নি। মেন টার্গেট ছিল জেই মেন্স, বাট তবে জেই মেন যে সেকেন্ড শিফট ফার্স্ট অ্যাটেম্পের পরে আবার কিছুটা মনোযোগ দিয়েছিলাম, তখন আমার শুভজিৎ একাডেমি, এখানে শুভজিৎদার সাথে আমার পরিচয় হলো মেইনলি ডব্লিউবিজি ওরিয়েন্টেডের জন্য, জন্য। মানে জানুয়ারির দিকে নাকি ফার্স্ট হ্যাঁ, অ্যাটেম্পের পর। ইউটিউবে তারপর আমি কি হেল্প করেছে তোমার এখানে, যে ইউটিউব জিনিসটা তুমি পাওনি কোথাও? এখানে মেনলি সব থেকে বেশি হেল্প করেছে মক টেস্ট, এবং তার সাথে সাথে শুভজিৎদা যে অনলাইনে বিভিন্ন সেশন নিতেন, কোশ্চেন আনসার প্র্যাকটিস ম্যারাথন। করাতেন, ম্যারাথন। তুমি কটা ম্যারাথন অ্যাটেন্ড করেছিলে, ক্লাস করেছিলে, আমি কি প্রায় করেছিলে মনে পড়ছে? 3-4টে ম্যারাথন করেছিলাম। কোন কোন টপিকের? বেসিক্যালি ক্যালকুলাস, তারপরে আহ, যেমন জিওমেট্রি, 3D কোঅর্ডিনেট জিওমেট্রি, জিওমেট্রিতে, তারপরে ভেক্টর। আর শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো আছে, মডুলাস ফাংশনটা, সেট রিলেশন ফাংশনে আমার খুব প্রবলেম ছিল, কিন্তু এখানে এসে আমার অনেকটা সেটা রিকভার হয়ে যায়। আর তাছাড়া মেনলি সব থেকে হেল্প করে আমার মক টেস্ট, যে এতগুলো মক টেস্ট আমি দিয়েছি,
তো ও সিঙ্গেল কোনো মক টেস্ট অ্যাটেম্প মানে মিস করতো না, Miss করিনি। দেখতাম ওই ওখানে এসে বসে বসে মক টেস্ট দিত। হ্যাঁ, প্রত্যেকটা মক টেস্টে আমি দিয়েছি টিম করে, এবং আমি শুরুতে এতটা ডিসিপ্লিন ছিলাম না, কিন্তু যখন এখানে আসলাম সেখান থেকে আমি অনেকটা ডিসিপ্লিন হয়ে যাই, এবং তারপরে আমার ধীরে ধীরে নাম্বারটা অনেকটা ইমপ্রুভ করতে থাকে। তোমার ক্যালকুলাস পার্টটা কতটা ইমপ্রুভ হয়েছে আমাদের ক্যালকুলাস সাথে? পার্টটা আমার খুব একটা ভালো। ম্যারাথন ছিল 16 ঘন্টার মতো, আমি চেষ্টা 3টে করেছি পার্টে। ওটা পুরোটাই কভার করার, এবং হুম। 80% আমি সেটা কভার করতে পেরেছি। হুম। তো আমার যে কটা সেশন আমি অ্যাটেন্ড করেছি এবং যা মক টেস্ট দিয়েছি, তাতে করে আমার ড্রাস্টিক্যালি অনেকটা ইমপ্রুভ হয়েছে। এবং তাছাড়া পাশাপাশি শুভজিৎদার কাছ থেকে আমি আরও অনেক গাইডেন্স পেতাম, যেমন এখন আমি কাউন্সিলিং এর অনেকটাই মক টেস্ট যখন দিতে আসতে আমার সঙ্গে মক টেস্টের পর কোনো না কোনো টপিক নিয়ে কথা বলেই যেত, যে এখান হ্যাঁ। থেকে কি করে ইমপ্রুভ করা যাবে, কি করে অ্যাটেন্ড করতে হবে। ডাউট থাকলে সেটা জিজ্ঞেস করতাম, কোনো কনসেপ্টের ডাউট থাকলে সেটা আমি জিজ্ঞেস করতাম। তো আমার আস্তে আস্তে অনেক কনসেপ্টই আমার ক্লিয়ার হয়ে যায়, যেগুলো আমি প্রথমে অনলাইন ব্যাচে আমি অতটা ক্লিয়ার হয়নি। সামনাসামনি ফেস টু ফেস এর একটা আলাদাই ভ্যালু আছে, হ্যাঁ, আমাদের যেটা কোনোদিন অনলাইন তোমাকে কনভার্ট করতেই পারবে না। হ্যাঁ, এবং অনলাইনে আমার মক টেস্ট ছিল, বাট সেগুলোকে বেশিরভাগই মিস হয়ে যেত। কিন্তু অফলাইনে মক টেস্ট দেওয়ার ব্যাপার মানে হচ্ছে প্রত্যেকদিন এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, এই টাইমে আমার সব প্রিপারেশন নিয়ে তারপর বেরোতে হবে, নয়তো মক টেস্টে আমি ভালো একদম মেন্টালি রেডি হয়ে যেত। মেন্টালিটি। এখানে একটা কম্পিটিশন ফিল থাকতো। হ্যাঁ, এখানে অনেক অফলাইন স্টুডেন্টদের সঙ্গে তোমার পরিচয় হওয়া, তাদের সঙ্গে কথা বলা, যে তাদের কিভাবে মার্কস আসছে বা তারা কিভাবে পড়ছে। হ্যাঁ, এখানে আমার মতোই আরো অনেক ভালো ভালো স্টুডেন্টরা যেহেতু পড়ে, আমার থেকে বেটার মার্কস অনেকে এবারে পেয়েছে। তো সেই সারাউন্ডিং এর মধ্যে থেকে আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে, তাদের দেখা দেখি যে তারা ভালো নাম্বার পাচ্ছে, মানে আমাকেও পেতে হবে। তাদের সঙ্গে আমার সমানে পাল্লা দিতে হবে, যে আমি যত দূরে বাড়ি হোক না কেন বা যেভাবে আমি পড়ি না কেন, আমার এক্সকিউজ কেউ শুনবে না। হ্যাঁ, সেটাই। ডিপার্টমেন্ট কিরকম আছে এখন, মানে কি চাইছো তুমি? আমার মেনলি প্যাশনেট আমি ইলেকট্রনিক্সে, ইলেকট্রনিক্স, বাট কম্পিউটার সায়েন্সের প্রতি আমার অনেকটা ইন্টারেস্ট আছে, কারণ ছোটবেলা থেকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটা ইন্টারেস্ট ছিল। তার পাশাপাশি আমার যে চিপ প্রসেসর বা যেগুলো ইলেকট্রনিক ডিভাইস ডিএসএল, এগুলোতে আমার ভালো ইন্টারেস্ট আছে। তো ফাইনালি তুমি নিজের প্যাশন ফলো করতে যাচ্ছ হ্যাঁ, এখন। নিজের প্যাশন এখানে ফলো করতে যাচ্ছি। আচ্ছা, তো এই স্টুডেন্টদের কিছু বলতে চাও নেক্সট ইয়ার যারা দেবে? আমি তোমার 40,000 র্যাঙ্ক ছিল, তুমি জানো এই স্ট্রাগলটা কি করে 1,700-তে কনভার্ট করা যায়, সেটা কিন্তু সব দরকার ওদের। নিট অ্যাসপিরেন্ট থেকে সেটা টার্ন ওভার করে এখানে আসা, সেটাও একটা খুব স্ট্রাগলের ব্যাপার। কারণ শুরুতে আমি ম্যাথের প্রতি তখন পড়তাম না, যেহেতু আমি নিট দেবো ভেবেছিলাম, সেখান থেকে পুরোটা ঘুরে এসে আবার নতুন করে জিনিসটা শুরু করা, এটা অনেকটা ম্যাথের মার্কসটা আমরা একটু দেখে নেই। ম্যাথে কিন্তু খারাপ পাইনি, আমার ম্যাথে 56.5833, ফিজিক্স কেমিস্ট্রির থেকেও বেশি পেয়েছে। আমি বরঞ্চ কি করে পসিবল, এত ইন্টারেস্ট কোথা থেকে জন্মালো? আমি ওই ইন্টারেস্টের কারণে আর কি এই লাইনে আমি পছন্দ করি, যেমন ম্যাথের প্রতি আমার মানে আমাকে আলাদা করে পড়তে হয় না, আমি অটোমেটিক্যালি পড়তে ইচ্ছা হয় ম্যাথ। আচ্ছা, মানে তোমার ভিতর থেকে আছে যে ম্যাথ পড়ি। হ্যাঁ, ম্যাথে ইন্টারেস্ট আছে, মানে বাই ফোর্স তুমি ম্যাথ পড়ো না। হ্যাঁ, এবং যখন থেকে আমি এই কোচিং সেন্টারে এসেছি, আমি মক টেস্ট দেওয়া শুরু করেছি, আমার ম্যাথ সারাদিন পড়েই থাকতাম। ফিজিক্স তো দেখতাম ঠিক করে, তাও ফিজিক্সে কোনো রকমের ভালো নাম্বার তুলেছি আর কি। ফিজিক্সটা এখন পড়তে হবে, ঠিক করতে হবে। এবারে স্কোর কত হতো আমাদের মক টেস্টে? এবারে আমি লাস্ট যে মক টেস্ট দিয়েছিলাম তাতে 77 ছিল। মানে কোনোদিন এরকম মার্কস তো তোমার আসেনি আমার যতটা মনে পড়ছে। তাহলে আমাদের পেপারগুলোর টাফনেস কতটা বেশি ছিল? হ্যাঁ, এই পেপার যে 30টা মক টেস্ট প্রায় দিয়েছি, দেওয়ার পরে ডব্লিউবিজি এই কোশ্চেন পেপার যখন দেখেছি আমার খুব আনন্দ হচ্ছিল, যে খুব কঠিন পরীক্ষা দিয়েছি, মনে হচ্ছিল যে মক টেস্টগুলো বহুত কঠিন ছিল। হ্যাঁ, ভালোই ছিল আর কি। তো এরকম কোশ্চেন প্র্যাকটিস করে এসে যখন ডব্লিউবিজি তে বসেছি, তখন আমার অনেকটা হেল্প হয়েছে আর কি। তুমি মেন্টালি একটা পিস পেয়েছো যে আমি যেই লেভেলে কোশ্চেন করছি ওই লেভেলে তুমি মক টেস্ট দেওয়ার পর বাড়ি থেকে পেপার অ্যানালাইজ করতে, সলিউশন করতে, তো ওর থেকে যে নলেজটা তোমার গেইন হতো, তার জন্য তোমার মনে হতো যে আমি আরো ম্যাথ পড়ি, কারণ আমি ওই এক্সামে ম্যাথ পারিনি এতগুলো যখন একটু কোশ্চেন। ইমপ্রুভ হতে শুরু করেছে তখন আরো বেশি ভালো লাগছে, আরো বেশি করতে ইচ্ছা হয়। তো ওটা কি তোমার এক্সাম হলে গিয়ে হেল্প করেছে যে ভাই এর থেকে তো ইজি কোশ্চেন, টাফ কোশ্চেন তো আমরা করেছি না, এটা তো ইজি দেখেই হয়ে যাচ্ছে? কত পার্সেন্ট কমন এসছে যদি বলো? অনেকে তো মক টেস্ট থেকে আমার 5টা কোশ্চেন এসেছে, তার মধ্যে থেকে 2 নম্বর একটা মিলিয়ে করলে 7-8 নম্বর প্রায় কমন এসেছে, একদম এক্সাক্ট কমন। আর টাইপ টাইপ কমন কোশ্চেন মানে অপশন সমেত। ওই 7-8টা যেটা বলছে এক্সাক্ট কোশ্চেন কমন, আর টাইপিং এক্সাক্ট টাইপ কমন, যেরকম ক্যালকুলাস বলো টাইপ সেটা প্রায় 15-20 নম্বরের এসেছে। তো আমি শুধুমাত্র মক টেস্টে কোশ্চেন করতাম মানে না, তার পাশাপাশি আর কি সুবিধা যে সাজেশনগুলো দিয়েছিল যে এই কিউআইকিউস গুলো করতে হবে বা ওই কোশ্চেনগুলো করতে হবে, বা একটা বইও বলে দিয়েছিল এমডিজি, সেই বইয়ের থেকে অনেকটা কোশ্চেন আমি করেছিলাম। তো অনেক সব মিলিয়ে অনেকটা হেল্প হয়েছে আমার। ওকে, তো অল দ্য বেস্ট সাজেশন থেকে। তো সবাই পড়াশোনা করো ভালো করে। তো নেক্সট ইয়ার স্টুডেন্টরা আপসেট হলো না, যত র্যাঙ্ক আসছে যদি ড্রপের প্ল্যান থাকে ভালো করে কাটো, হয়ে যাবে। ঠিক আছে, টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 9 জন আছে। তো
সো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।